বার্তাপ্রেমী বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ love.com সিজন 1 only on love.com। ভালো থাকার জন্য ভালোবাসুন, ভালো রাখার জন্য ভালোবাসুন। কিছু ছেড়ে যাওয়া হয় কাছে আসার জন্য, কিছু ভালোবাসা হয় দুঃখ ভোলানোর জন্য। এক অদ্ভুত জিনিস এই ভালোবাসা, কখন যে কষ্ট দেবে আর কখন যে সুখের সাগরে ভাসাবে কেউ জানে না। যেই ভালোবাসার নৌকায় ভর করে একদিন পথ চলা শুরু করেছিল সিদ্ধার্থ আর সাগরিকা, হঠাৎ কি হলো যাতে তাদের নৌকা ভরাডুবি হলো ভালোবাসার অথই জলে? আজ সেই বিষয়ে গল্প ডিভোর্স। ডিভোর্সের নোটিশটা হাতে পেয়ে চমকে উঠেছিল সাগরিকা। অফিসের ঠিকানায়, এর মানেটা কি? সিদ্ধার্থ ডিভোর্স চায়, কি তার অপরাধ? অফিস থেকে ছুটে বেরিয়ে এসে ফোন করে সিদ্ধার্থকে ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরল না সিদ্ধার্থ। ক্যান্টিনটার সময় পুরো ফাঁকা থাকে, লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা। এখানে এখন কেউ আসবে না সাগরিকা সেটা জানে। একটা চেয়ার টেনে নেয় সাগরিকা, দু হাতে কপালের রগ টিপে ধরে টেবিলের কনুয়ে ভর দিয়ে বসে আছে সাগরিকা। মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানে। তারপর ক্যান্টিন থেকে ডিপার্টমেন্টে গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার। সাগরিকাকে অফিস থেকেই কালিগ্রা হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে। সব দায়িত্ব অফিস থেকেই নিয়েছে। ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস মানসিক ও শারীরিকভাবে পড়েছে এই সময়, আর তাই 1 সপ্তাহের কমপ্লিট বেড রেস্ট। ভালোই হলো, মনে মনে ভাবল সাগরিকা। নিজের কেবিনের বেডেই শুয়ে শুয়ে সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায়। অন্যমনস্ক ছিল বহু সময়। হুঁশ যখন ফিরে দেখে নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি ইতস্তত করছে, কারণ ওরা বেডসেট পাল্টাবে, আর তখনও শুয়ে আছে সে। সাগরিকা উঠে বসলো নিজেই বেডের ওপরে। তারপর মেয়ে দুটি ওকে ধরে ধরে জানলার পাশে গদিয়াটা নিচে চেয়ারে বসিয়ে দিল। কাঁচের জানলা দিয়ে শরতের ঝকঝকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা। মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেডে শুইয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সাগরিকা আর একটু সময় বসে থাকতে চেয়েছে। ওরা বলে গেছে অসুবিধে লাগলে যেন ওই ইজি চেয়ারের হাতলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে সাথে ডাকে। সাগরিকা কিছুতেই মানতে পারছিল না সিদ্ধার্থের এইরকম একটা ডিসিশন। মাথা কিছুতেই কাজ করছিল না। এটাই সিদ্ধার্থ চায়, সেই সিদ্ধার্থ যার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, পাক্কা 13টা বছর কাটিয়েছে সাগরিকা। শুধু দুজন দুজনের থেকে দূরে থাকতে হবে বলে দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে। সাগরিকার সব হিসেব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। সাগরিকা ভাবতেই চাইছে না এত কিছু, কিন্তু তাও স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তর্মনটাকে গ্রাস করে নিচ্ছে। যখন প্রথম দেখা সিদ্ধার্থের সাথে, তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সিতে অনার্সের ফাইনাল ইয়ারে। ক্লাস ততদিনে প্রায় শেষ, 2-1টা দিন কলেজ যাওয়া বাকি ফর্ম ফিল আপের আগে। সামনে বিকম অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা তখন করা নাড়ছে। সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরির কার্ড সারেন্ডার করাতে, কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে। তখন সিদ্ধার্থকে একটা বই খুঁজতে এসেছিল। ইকোনমিক্সের তরুণ হ্যান্ডসাম প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত। এই
ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় দুই তরফেরই একসাথে ঘটেছিল। তারপর বিকম শেষ করে এমবিএতে ভর্তি হয়েছে সাগরিকা ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এমবিএ শেষ হতেই চাকরি মোটা মাইনেতে। সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে অন্য শহর ছেড়ে। সিদ্ধার্থ তখন বয়সে তরুণ, দেখতে হ্যান্ডসাম, সম্মানজনক চাকরিতে। কাজেই প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হার্টথ্রব। আর সপ্তাহের শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ সেনগুপ্তর লেগ পুলিং করতেও ছাড়ত না। পাল্টা রসিকতায় সিদ্ধার্থ বলতো, তবে ঠিক আছে, আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজের প্রাক্তনী দারুণ স্টুডেন্ট, আর তেমনি ডাক সাইটে সুন্দরী। এমএনসি চাকুরে তার পারমিশন নিয়েই নি আর একটা প্রেম করা যাবে কিনা। তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমক দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে। দেখতে দেখতে বছর ঘুরেছে, একের পর এক গাঢ় হয়েছে প্রেম। 10 বছর চুটিয়ে প্রেম করে দুজনেই মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার। দুবারে থেকে মত ছিল এই বিয়েতে। অবশ্য মত না থাকার কোনো কারণও ছিল না। এক শুভ দিনে শুভ লগ্নে শুভ কাজটি সম্পন্ন হয়ে গেল। সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত। দুজনের সংসার ছিল শুধুই আনন্দ আর অপরিসীম ভালোবাসা। 3 বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান। সবকিছু ঠিকঠাক চলছিল। সিদ্ধার্থের পদোন্নতি হলো ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল। সংসারে খুশির জোয়ার। কিন্তু কিন্তু বিধাতার নির্মম পরিহাসের খবর শুধু যে তিনিই রাখেন। বজ্রাঘাতের মতো এই খবর। সাগরিকার দুনিয়া উজাড় হয়ে যেতে বসেছে। সাগরিকা এখনো কিছু বলতে পারেনি কাউকে। অফিস থেকেই খবর দেওয়া হয়েছে সিদ্ধার্থকে ঝাড়গ্রামে সিদ্ধার্থের কলেজে। তবে সাগরিকা জানে না সিদ্ধার্থের কাছে সে খবর পৌঁছেছে যে কিনা। সিদ্ধার্থের মা বাবা গত হয়েছে বছরখানেক। আর কেউ এমন নেই এখানে শ্বশুর বাড়ি সম্পর্কে যাকে এই মর্মবিদারক কথাটি সাগরিকা জানাতে পারে। সাগরিকার বাবা মাও এখন ভাইয়ের সংসারে, 7 সাগর পেরিয়ে দূর দেশে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত। সবই তো ঠিক ছিল। ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস। কাজের দায়িত্ব বেড়েছে। সপ্তাহান্তে ফিরে যাতায়াতের দূরত্ব নয়, কোয়ার্টারেই থাকে। তাই সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়ে থাকে কলকাতায়। নিজের চাকরিটাও আছে। এত কিছুর মধ্যেও তো কোনোদিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি। তবে হঠাৎ কি এমন হলো? কোনো নতুন সম্পর্ক? আর ভাবতে পারছে না সাগরিকা। বেল বাজিয়ে নার্সকে ডাকলো। বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি একটা হলো। কুইকেনি বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে। নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো। কিন্তু সাগরিকা তো ঠিক ততটা উচ্ছ্বসিত হতে পারছে না। মিস করছে সিদ্ধার্থকে, প্রবলভাবে মিস করছে। বুকের ভেতরটা উথাল পাথাল। কলিগই এসেছিল 1 সপ্তাহ পর সাগরিকাকে বাড়িতে পৌঁছে দিতে। সিদ্ধার্থের সাথে কোনো যোগাযোগ করা যায়নি। শেষ পর্যন্ত ঝাড়গ্রামে গিয়ে কলেজে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ 2 মাসের জন্য ছুটি নিয়েছে। চার্জ হ্যান্ডওভার করার আগের সপ্তাহেই চলে গেছে। কোয়ার্টারও ছেড়ে দিয়েছে ছুটিতে যাবার আগে। সাগরিকা মনটাকে শক্ত করে। মনে মনে গোছাচ্ছে সে নিজেকে। ট্যাক্সি নিয়ে সোজা বেহালার বাড়িতে। বাড়ির গেটে তালা। ঠিক সাগরিকা সেদিন অফিসে যাবার সময় যেমন ভাবে বন্ধ করে গিয়েছিল
সাগরিকার ব্যাগেই চাবিটা থাকে সব সময়। সিদ্ধার্থের কাছেও থাকে ডুপ্লিকেট চাবি সেট। সাগরিকার ব্যাগ থেকে চাবিটা নিয়ে ওর কালিগ মৌসুমী আর জয়ন্তই সেটা দিয়ে তালা খুলে ভেতরে ঢোকে। ওদের পেছনে সাগরিকাকে পৌঁছে দিয়ে ওর কালিগরা কিছুক্ষণ বসে কাজের লোকেদের ফোন করে ডেকে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে থেকে সাগরিকার বুকটা কেমন যেন ধুকপুক করছে। ঘরে ঢুকে দেখছে ঘরের জিনিসপত্র যেটা যেখানে যেমন রাখা ছিল তেমনি আছে, কোথাও কোনো ছন্দপতন নেই। কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে এই সাজানো গোছানো সংসারটাই ভেঙে যেতে চলেছে। কেন, কিভাবে এরকম হয়ে গেল হঠাৎ? ওঠে তো নিশ্চয়ই আসবে সিদ্ধার্থ, তখনই তো জানতে পারবে কি অপরাধে এমন শাস্তি দিতে চায় তাকে। না জানা পর্যন্ত শান্তি হবে না। কিন্তু কি আশ্চর্য, কোটেও এলো না সিদ্ধার্থ। 2 মাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধার্থ, কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি। সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। ধীরে ধীরে সব জানাজানি হয়েছে। বাবা, মা, ভাই, আত্মীয় স্বজন, কালিগরা, বন্ধু বান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায়। পারেনি সাগরিকা, চায়ও নি। নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই, বাঁচতে তো হবে, কিন্তু সিদ্ধার্থের স্মৃতিকে আঁকড়ে ধরে। এভাবেই কেটে গেছে আরো 7টি বছর। আজ সিদ্ধার্থ আর সাগরিকার ছেলে রাহুলের জন্মদিন। ছুটি নিয়েছে সাগরিকা আজ। ছেলের সাথে সারা দিন থাকবে। সকাল থেকে ফোনের পর ফোন, ফুলের তোড়াতে আর উপহারে ভর্তি রাহুলের ঘর। জমজমাট খুশি। সন্ধেবেলার ছোট ঘরোয়া পার্টিতে 8টা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে। সবাই ছোট তো, কাজের লোকজনেরও ছুটি দিয়ে দিল সাগরিকা। সবাই ক্লান্ত, বিশ্রাম দরকার সবারই। আজ সারা দিনের ব্যস্ততায় এখনো পর্যন্ত খবরের কাগজটাও দেখার সময় পায়নি সাগরিকা। রাহুল ঘুমিয়ে পড়েছে। সারা দিনের হুটোপাটিতে ক্লান্ত ছেলেটা সাগরিকার ঘরেই শুয়ে পড়েছে। ছেলের মাথায় চুলে বিলি কাটতে কাটতে এতক্ষণে একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা। খবরের কাগজটা খুলেছে সাগরিকা। 3য় পাতার কোনটায় চোখ পড়তেই চমকে উঠেও, এসব কি লিখেছে? ক্যান্সার ফাইটারদের জন্য একটি সংগঠন, ফান্ড, বিশাল তার কর্মকাণ্ড, গোটা দেশ জুড়ে সামিল অসংখ্য সাধারণ মানুষ। ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি ইত্যাদি। সংগঠনের মূল অফিস ভোপালে, তবে সারা দেশে শাখা রয়েছে, এমনকি কলকাতাতেও। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত। সমাজসেবায় ব্যক্তিগত উদ্যোগে ও উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত সিদ্ধার্থ সেনগুপ্ত। 2 চোখ জলে ভরে ওঠে সাগরিকার। আজই রাত 9টার টিভিতে কলকাতারই এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থ। ঘরের দিকে তাকিয়ে সাগরিকা দেখে 9টা 8 হয়ে গেছে। ঝটিতে বিছানা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভিতে নির্দিষ্ট চ্যানেলটি চালায় সাগরিকা। তার হাতটা থরথর করে কাঁপছে, গলা বুঝে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। সাগরিকা অপলক তাকিয়ে টিভির পর্দায়। সিদ্ধার্থর দিকে তাকিয়ে সে দেখছে সেই চওড়া কপাল, সেই মোটা ফ্রেমের চশমার পিছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত 2টো চোখ, টিকালো নাক, আর তারপর থেকে মুখের নিম্নাংশ কালো একটা কভারে ঢাকা। সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছানার চাদর খামচে ধরেছে।
ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলল, আমার আজ একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। আজ আমি নিঃশর্ত ক্ষমা চাই তার কাছে। সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার, মুখ থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছে সিগারেট, কিন্তু আমি শুনিনি তার কথা। ফল পেয়ে গেলাম। চেইন স্মোকার আমি ক্যান্সারে আক্রান্ত হলাম। আমাদের সন্তান আসছে তখন। কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ? ওকে একা ছেড়ে দিলাম। আমার বিশ্বাস ছিল ও ঠিক পারবে আমাদের সন্তানকে নিয়ে একলাই এগোতে। ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে। সব ছেড়ে ছুড়ে দূরে দক্ষিণ ভারতে সামান্য সঞ্চয় সঙ্গে করে দীর্ঘ সে লড়াই, মুখে গলায় বাসা বাঁধা শত্রুকে ধ্বংস করার জন্য। মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল, বিভৎস গলার ফুটো। তারপরও জিতে গেলাম লড়াইটা, সাগরিকার আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসার টানে। সিদ্ধার্থ, এত ভুল বুঝেছিল সবাই তোমায়? আমার তো আশাটা ছিল তোমার আশার, প্রতিদিন প্রতি মুহূর্তে, গত 7 বছর ধরে। ছেলে রাহুলকে জড়িয়ে ধরে সাগরিকার মুখ ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে। রাত প্রায় 12টা। ছেলের পাশে সাগরিকা শুয়ে আছে, ঝড়ের পরের শান্ত প্রকৃতির মতো। মোবাইল বাজছে অচেনা নাম্বার থেকে। এত রাতে আর কে হবে? উঠে বসে ফোনটা ধরল সাগরিকা। ওপাশে সিদ্ধার্থ। যদি ক্ষমা করতে পারো তবে আবার। শেষ করতে দিল না সাগরিকা। এক্ষুনি ফিরে এসো, এক্ষুনি চাই তোমাকে। বাকিটা ঢাকা পড়েছে কান্নায়। রাহুলকে ঘুম থেকে টেনে তুলে সাগরিকা ফোনটা ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল, আজ ছেলের জন্মদিনে সেটা উপহারটা নিজেই দাও ছেলেকে। হতভম্ব রাহুল ফোনটা কানে চেপে ধরে। ছেলের মুখে হাসি, চোখে জল। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ বাবা, এক্ষুনি বাড়িতে চলে এসো বাবা। আর পারল না রাহুল, টুকরে কেঁদে উঠল। সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পথ বিধি দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। সত্যি চলতি হাওয়ায় ভর করে সিদ্ধার্থ কতই না নির্মম হয়ে গিয়েছিল সাগরিকার প্রতি। আর সাগরিকা সে কতখানি কষ্ট সহ্য করেও শুধু নিজের সন্তানের কথা ভেবে লড়াই করে গেছে। এটাই বোধহয় ভালোবাসা, কখনো স্বামীর প্রতি স্ত্রীর, অথবা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। এমনই শক্ত বন্ধন যার শিকড় যদি শক্ত থাকে, তবে জীবনে যতই ঝড় আসুক অথবা ক্যান্সারের আক্রমণ, ভালোবাসার গাছটা ছিন্নমূল হয় না। সেটা অসুখের প্রতিষেধক নিজেই তৈরি করে নেয়।